কেন্দ্রিক, জনবান্ধব ও পরিবেশ প্রতিবেশ সহনশীল সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। এটা হলে তো বাকিটা হয়ে যায়। এটা হচ্ছে সামগ্রিক একটা নীতিমালা কিংবা দর্শন কিংবা যে পুরো অ্যাপ্রোচ, জনগণকে দেখার যে রাষ্ট্রীয় নীতিমালা, সেটা যদি ঠিক হয় তাহলে বাকিগুলো তার দরকার, বাকি সবই তো ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে সমস্যা। আপনি ধরেন এই পান্থকুঞ্জ নিয়েও কথা বলতে গেলে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই বলা হবে যে আমাদের ট্রাফিক জ্যাম, ঢাকা শহরে যানজট, এটা দূর করতে হবে, এই সমস্ত কথাবার্তা বলা হবে। কিন্তু সেটার সমাধান তো এখানে বাংলাদেশে আসলে সমাধান কিভাবে হবে, এক্সপ্রেসওয়েতে যে হবে না এবং অন্য কিভাবে হবে, সেটা সম্পর্কে কিন্তু পরামর্শ এবং বিকল্প প্রস্তাব এগুলোর কোনো অভাব ছিল না। মানে বিনা পয়সা দিয়ে অনেকে দিয়েছে। এই প্ল্যানিং ইনস্টিটিউটের আদিল কিংবা আক্তার সহ এরা অনেকবার বলেছেন যে আসলে কিভাবে হবে। বুয়েটের কেউ কেউ আছেন কনসালটেন্সি করেন এবং কনসালটেন্সি অনুযায়ী কোম্পানির প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেন, কিন্তু আবার কেউ কেউ আছেন যারা জনগণের স্বার্থে আসলে কিভাবে সমাধান হবে সেটার পক্ষে বলেছেন। সুতরাং সরকার যদি চায়, সমাধানের পথ জানা তার জন্য কোনো কঠিন না। এবং এখানে এই যে যোগাযোগ ব্যবস্থা, আমি দেখলাম কয়দিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীতে অনেকে নিয়োগ পাচ্ছেন। সবাই তার সবার কাছে পরিচিত না। একজনের কথা শুনলাম, তাকে যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে যোগাযোগ পরিবহনের জন্য। এখন যুক্তরাষ্ট্র থেকে এসে ওইখানকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি বাংলাদেশের ঢাকা শহরের যোগাযোগের কি সমাধান করবে এটা আমার জানা নাই। আমার যেটা কাণ্ডজ্ঞান থেকে মনে হয় যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবগুলোর সাথে সরকার যদি আসলে আন্তরিক হয়, ঢাকা শহরে যে রিক্সা চালক, অটো রিক্সা চালক, সিএনজি চালক, বাস চালক, ট্রাক চালক, তাদেরকে নিয়ে যদি বসে যে কিভাবে সমাধান, যানজটটা কিভাবে দূর করতে হবে, তাই হবে। এটা কিন্তু এত যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ আনার কোনো দরকার নেই। এবং এখানে যে আমিনুল রাজীব যেটা বলেছেন যে বিডিআর, তারপরে সেনানিবাস, এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলি নিয়ে তো সরকারের আলোচনা হওয়া উচিত যে আপনারা কিভাবে ব্যবস্থা করবেন। আপনার যানজটের জন্য একটা বড় সমাধান আপনারাই করতে পারেন, আপনারা একটু সমাধান করে দেন এবং আপনাদের নিজেদের নিরাপত্তা বিধান করেই আমাদের ব্যবস্থা করেন। তাদের নিরাপত্তা কখনো তো সাধারণ মানুষ কখনো নিরাপত্তাহীনতার কারণ হয়নি। সাধারণ মানুষ তো সামরিক বাহিনী কিংবা বিডিআর এর উপরে কখনো আক্রমণ করেনি, নিরাপত্তাহীনতারও কারণ হয়নি। কারণ নিরাপত্তাহীনতার কারণ তারা নিজেদের ভেতর থেকেই হয়েছে। সুতরাং জনগণ যদি ওদিক দিয়ে যেতে পারে, জনগণের সাথে তাদের সম্পর্কের উন্নয়ন হবে, তাদের নিরাপত্তার কোনো হানি হবে না, এইটা তাদের নিশ্চিত থাকবে। এটা তো সরকারের উদ্যোগ হওয়া উচিত। এখন আমাদের নতুন সরকার আসছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে গেছে স্বৈরশাসক ফ্যাসিবাদ, তাকে আর ফেরত আসতে দেওয়া হবে না, এটাই আমরা প্রতিশ্রুতি শুনে আমরা বেশ স্বস্তি পাচ্ছি। কিন্তু একই ঘটনায় যদি আমরা দেখি আবার, এখন স্বৈরশাসন তো শুধু এটা তো শখের বিষয় না। যারা স্বৈরশাসক হয় কিংবা ফ্যাসিবাদী হয় তারা শখ করে হয় না, তাদের একটা কারণ থাকে। কি কারণে হবে? এখন এই প্রকল্পগুলো হচ্ছে তার কারণ। একটা দেশে একটা সরকার যদি গণতান্ত্রিক হয়, তাহলে এই যে রামপাল, রূপপুর কিংবা মাতারবাড়ি কিংবা এই যে পান্থকুঞ্জ হাতের যে ধ্বংসকারী প্রকল্প চলতে পারবে না যদি গণতান্ত্রিক হয়। জনগণের প্রতি যদি তার কোন রকম দায়বদ্ধতা থাকে, তাহলে এই ধরনের প্রকল্প চলতে পারবে না। আপনার যত প্রকল্প হচ্ছে উন্নয়নের নামে, নদী শেষ করে দিচ্ছে, সুন্দরবন সহ বন শেষ করে দিচ্ছে, আমাদের যত ওপেন স্পেস আছে, আমাদের যত খোলা জায়গা আছে, ছেলে মেয়েরা খেলতে পারবে না, নদীর পানিতে সাঁতার কাটতে পারবে না, নদী বলে কিছু থাকবে না, বন উজাড় হয়ে যাবে। আমাদের বলা হচ্ছে যে আমরা উন্নয়ন এবং জিডিপির গ্রোথের কাহিনী আমরা শুনলাম। এই প্রকল্পগুলো যে ধরনের মুনাফা দেয় দেশি এবং বিদেশি গোষ্ঠীগুলোকে, সেইটার নিশ্চয়তা বিধানের জন্যই তাদের স্বৈরশাসন দরকার। স্বৈরশাসন দরকার, তাদের জনগণের কণ্ঠ চেপে রাখা দরকার, কথা বললে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা দরকার, জেল, জুলুম, ভয়, ভীতি, ত্রাস, সন্ত্রাস এগুলো তৈরি করা দরকার। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাস আপনি যত জায়গায় আছে সব জায়গায় দেখবেন তার পেছনে এই ধরনের দখল লুণ্ঠনের ব্যাপার আছে। দখল লুণ্ঠন যেখানে, সন্ত্রাস সেখানে।